হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমরা আমাদের এই চ্যানেলে যে সমস্ত শেয়ারগুলো অ্যানালাইসিস করছি সেগুলোর আউটপুট অর্থাৎ সেগুলোর যে শেয়ারের বৃদ্ধি সেটা কিন্তু আপনারা যদি ভাবেন 5-10 দিন, 1 মাস, 1.5 মাসে বেড়ে যাবে, তাহলে ভুল করছেন। ফ্রেন্ডস, দেখুন, আপনারা আপনাদের অতি প্রয়োজনীয় অর্থ ব্যাংক বা পোস্ট অফিসে রাখলে আপনারা কত পার্সেন্ট ইন্টারেস্ট পান? আপনারা 8% ইন্টারেস্ট পান। অপেক্ষা করতে হয় কতদিন? 1 বছর। 2 বছরে 16% রিটার্ন পান। সুতরাং শেয়ার বাজারের যখন কোনো জিনিসকে নিয়ে আপনারা ভাবনা করবেন, যখন কোনো শেয়ার বাজারের কোনো শেয়ার নিয়ে আমরা ডিসকাশন করি, তখন ওটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু প্ল্যান করা হয়। এবং শেয়ার বাজারের শেয়ারগুলোর মেন যে তাদের মুভমেন্ট, আপনারা চার্টটাকে স্টাডি করার চেষ্টা করুন। দেখবেন কোনো শেয়ার 2 বছর 3 বছর ধরে কনসলিডেট করছে, অর্থাৎ খুব ছোট রেঞ্জে কাজ করছে। তারপরে দেখবেন হঠাৎ 6 মাস 1 বছরের মধ্যে শেয়ার কিন্তু 3 গুণ, 4 গুণ, 5 গুণ, ইভেন 10 গুণও হয়ে যায়, যদি তাদের ফান্ডামেন্টাল সেরকম হয়। সুতরাং শেয়ার বাজারকে আপনাদের এই সময়টুকু দেওয়া আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে বা অভ্যাস করতে হবে। তো যাই হোক, আজকে আমরা অত্যন্ত একটা ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োকন, সেটা নিয়ে আমরা স্টাডি করব। বায়োকন হচ্ছে, যদি এক কথায় বলা যায়, আমরা যত ফার্মা প্রোডাক্ট ব্যবহার করি তার যে কম্পোজিশন, ওটা কিন্তু বায়োকন তৈরি করে। যেমন ধরুন ইনসুলিন, সুগার রিলেটেড সমস্ত টাইপের নতুন নতুন যে সমস্ত ড্রাগস তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে, তার কম্পোজিশন কিন্তু অনেকগুলোতে বায়োকন তৈরি করে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, যেটা তৈরির জন্য। তো আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালে চলে যাব। যদি আমি ফান্ডামেন্টালে চলে যাই স্ক্রিনারে, তাহলে দেখব কি এই কোম্পানিটা বায়োটেকনোলজি প্রোডাক্টস নিয়ে বেসিক্যালি এরা কাজকর্ম করে। এবং এদের যে রেভিনিউ, যদি দেখা যায় যে এই সমস্ত টেকনিক্যাল জিনিস আপনারা কতটা বুঝবেন কিংবা জানি না, এদের বায়োলজিক্সের উপর 41% বিজনেস আছে, রিসার্চ সার্ভিসের উপর, অর্থাৎ যত নতুন নতুন প্রোডাক্টকে রিসার্চ করে তার উপরে 31% রিটার্ন আসে, মানে রোজগার আসে। প্লাস স্মল মলিকুল জেনেরিক সেগমেন্ট থেকে 28% রেভিনিউ আসে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এদের যে মানে মূল যে রেভিনিউ, সেটা কিন্তু আমাদের দেশের তুলনায় বাইরের দেশ থেকে বেশি আসে। যেমন ধরুন রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, জার্মানি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এদের মানে এই সমস্ত এর কম্পোজিশনের ওষুধগুলো সেল বেশি হয়। সুতরাং যেহেতু অন্যান্য দেশে এর একটা আছে, প্রভাব আছে, তাই এই কোম্পানিটাকে আমরা কিন্তু ভালোভাবে স্টাডি করি, আগামী দিনের ভবিষ্যতের জন্য আমরা দেখতে পারি। এছাড়া কোম্পানি রিসেন্টলি একটা এক্সপানশন প্ল্যান করেছে, যেটা এই দেখুন, ক্যাপাসিটি এক্সপ্যানশন প্রজেক্টস include an API manufacturing facility in Visakhapatnam to be commissioned in the first half of 23. যে কোম্পানি কখন তার এক্সপানশন করে? যখন তার বিজনেসের ডিমান্ডটা বাড়ছে, অর্থাৎ এই রিলেটেড ডিমান্ডটা বাড়ছে বলে তারা কিন্তু আবার একটা নতুন প্রজেক্ট লাগিয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আপনাদের বুঝতে হবে যে আমরা শেয়ারটার মধ্যে যাব কি যাব না। এবারে এই কোম্পানির কিছু কিছু উইক পয়েন্ট আছে। যেমন ধরুন, আমি যদি দেখি যে এই কোম্পানির কিন্তু একটা জিনিস দেখুন, এই যে এখানটাতে যদিও স্টকটার P 41.9, P ROC ROE
আমাদের মানে কোম্পানির পক্ষে নয়। এবং দেখুন লোন আছে 18,252 কোটি টাকা লোন আছে, 33,791 কোটি টাকার কোম্পানি, 18,252 কোটি টাকার লোন আছে। আবার যদি আপনি চলে যান রিজার্ভ, কিন্তু এই কোম্পানির রিজার্ভও আছে প্রায় 18,000 কোটি টাকার মতো। অর্থাৎ যদি রিজার্ভটা দিয়ে দেয় তাহলে কোম্পানির কিন্তু লোন আর থাকবে না। আর রিজার্ভ না থাকলে কোম্পানির কিন্তু তার নতুন নতুন প্রজেক্ট বৃদ্ধি করার জন্য তার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এবারে আমরা যদি চার্টে চলে যাই, দেখুন আমি আপনাদেরকে বলছি ক্রাইটেরিয়া কি, আমরা যে কোনো একটা শেয়ারকে সিলেক্ট করব তার ক্রাইটেরিয়াটা কি। প্রথমে দেখুন আমি যদি চার্টে চলে যাই, দেখুন আমি বায়োকনের চার্টে এসেছি। আচ্ছা প্রথমে দেখি আমি মানে কোম্পানির বিক্রি কেমন হচ্ছে। দেখুন যদি দেখি বিক্রি কিন্তু প্রতি বছর বাড়ছে। ধরুন 20-তে 6,300 কোটি টাকার, 7,143 কোটি টাকা 21 সালে, 22 সালে 8,184 কোটি টাকার, 23 সালে 11,174 কোটি, 13,600 কোটি। তার মানে বিক্রি কিন্তু কোম্পানির বাড়ছে। এবারে সমস্যাটা কোথায় হয়, যে বিভিন্ন এনভায়রনমেন্ট কখন তার মানে মার্জিনের উপরে কিন্তু কখনো কখনো তার প্রফিট নির্ভর করে। যেমন ধরুন 19, 20, 21, এই যে 20, 21 এই সমস্ত দিনে কি হয়েছিল, করোনা রিলেটেড ব্যাপার ছিল, তাই সেই সমস্ত সময়ে হয়তো কোম্পানি ভালো মার্জিনে বিজনেস করেছে। এখন সেই মার্জিন হয়তো কমে যাচ্ছে। তো যার জন্য কি হচ্ছে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা মানে ইয়ের উপরে এফেক্ট আসবে। কিসের উপরে না, প্রফিটের উপরে এফেক্ট আসবে। তাহলে একটা জিনিস কি না, কোম্পানির প্রতি বছর সেলস বাড়ছে, প্রফিট কখনো বাড়ছে কখনো একটু একটু কমছে বিভিন্ন এনভায়রনমেন্টে। অর্থাৎ যদি কোনো মহামারী টাইপের হয় তখন কিন্তু তাদের প্রফিটটা বেড়ে যাচ্ছে। এবারে যদি আমি এই চার্টে চলে যাই, আমি যদি ম্যাক্সিমাম দেখি, যেটা আমরা মূল কিটা বলেছিলাম, দেখুন প্রাইস এখানে এই অবধি গেছিল হাই, অর্থাৎ প্রায় এই কোম্পানির শেয়ার প্রায় 600-র কাছাকাছি চলে গেছিল, যেটা এখন বর্তমানে 300 টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 281-82 টাকাতে পাওয়া যাচ্ছে। এবারে এর যদি পিটা দেখি, আমরা কি বললাম, দেখুন এই যে ব্লক গুলো সেগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে তার ইপিএস এর ব্লক। তাহলে আর্নিং ওপরে যাচ্ছে বা আর্নিং একটা লেভেলে কিন্তু স্ট্যাগন্যান্ট আছে, কিন্তু আর্নিং যেহেতু মানে একটা হাই লেভেলে আছে, তাই কিন্তু কোম্পানির যেহেতু শেয়ার প্রাইস বাড়ছে না, তাহলে কোম্পানি ধীরে 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 সস্তা হয়ে গেছে। অর্থাৎ কোম্পানির ভ্যালুয়েশন এখন সস্তা। এবং এবার এটা যদি আমি চার্টে গিয়ে দেখি, মূল চার্টে যদি দেখি, সেখানেও আমি এইটার কিন্তু একটা প্রভাব দেখতে পাবো। দেখুন আমি যদি চার্টে চলে যাই, মূল চার্টে দেখুন, এই দেখুন কোম্পানির হাই কত হয়েছিল, 485 থেকে 500, অর্থাৎ প্রায় আপনার এখান থেকে ধরুন 60-70%, ধরুন 500, 5×4 = 20, হ্যাঁ 40% নিচে শেয়ারটা পাওয়া যাচ্ছে। এবং এই যে ইয়েটা দেখা যাচ্ছে, যেটা যারা আমরা চার্টটাকে পড়া শুরু করি, চার্টটাকে পড়ার মানে বোঝার চেষ্টা করি, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, দেখুন শেয়ারটা এই যে রেসিস্ট্যান্স লেভেলটা ছিল দীর্ঘদিন ধরে, এই রেসিস্ট্যান্স লেভেলের পরে এসে শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিচ্ছে। এবং এই যে ব্রেকআউট দেখবেন, এই চার্ট ধীরে 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 দেখবেন এই 400 লেভেল, এবং ওভার এ পিরিয়ড অফ টাইমে 1-2 বছরের মধ্যে আপনার 500-র কাছে যাবে। এবং যদি সেরকম ভাবে কোম্পানির পারফরমেন্স হয় তাহলে কিন্তু সে আরো উঁচুতে যাবে। এটাই কিন্তু নিয়ম। আপনারা চার্ট পড়তে পড়তে, চার্টকে দেখতে দেখতে যখন চার্টের প্রতি আপনাদের বিশ্বাস এসে যাবে, তখন দেখবেন যে চার্ট কিন্তু সবার আগে কথা বলে। কোম্পানির কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু চার্টে অনেক আগে সেটা কিন্তু দেখাতে শুরু করে দেয়। আপনি দেখবেন আজকে ফান্ডামেন্টাল একই আছে, রেজাল্ট একই আছে, প্রফিট একই আছে, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে শেয়ারের প্রাইস বাড়ছে। অর্থাৎ ভেবে নেবেন যে 3 মাস 6 মাস ওভার এ পিরিয়ড অফ টাইম কোম্পানির ভালো রেজাল্ট আসতে চলেছে। অর্থাৎ অলমোস্ট কিছু কিছু ইয়ে থাকে, ইনসাইডার ইনফরমেশন, যারা বড় বড় নিবেশক থাকে তারা কোম্পানির সঙ্গে সবসময়ের জন্য যোগাযোগ রাখে, সেই হেতু তারা কিন্তু আগে থেকে একটা হিন্ট পেয়ে যায় যে কোম্পানির পারফরমেন্স এবারে ভালো চলছে। এবং
এই যে ভলিউমটা বাড়ছে দেখুন, ভলিউম মানে কি, সেই সমস্ত বড় বড় প্লেয়াররা এবারে কিন্তু এই শেয়ারটাকে কেনা শুরু করে দিয়েছে। সুতরাং আপনারা যদি দেখেন তাহলে এই কোম্পানিটার কিন্তু আগামী দিনের অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ বলে মনে হচ্ছে। আপনারা কিন্তু অল্প অল্প করে এই শেয়ারটাতে ইনভেস্ট করুন, করার জন্য আপনারা স্টাডি করুন। আমার কোনো রিকমেন্ডেশন, আমার যদি মুখ ফসকেও কোনো কথা বেরিয়ে যায়, সেটা কিন্তু ভাববেন না যে সেটা আপনাদেরকে রিকমেন্ডেশন করা হচ্ছে। আমি কেবলমাত্র স্টাডি করার জন্য আপনাদেরকে এইগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে সমস্ত ইনভেস্টর শেয়ার বাজারের বিজনেসটাকে ঠিক মতো বুঝতে পারে। যখনই কোনো শেয়ারে কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন, আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে, অথরাইজড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, তাদের সঙ্গে আলোচনা করে শেয়ার বাজারে নিবেশ করার কথা ভাববেন। এবং শেয়ার বাজারের নিবেশ সবসময়ের জন্য ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে কিন্তু আপনারা এগোবেন। আশা করি বায়োকনের অ্যানালিসিসটা আপনাদের বোঝাতে পারলাম। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটার শ্রীবৃদ্ধি ঘটান। ভালো থাকুন, পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।